যদি একটা লাইন ডিকোড করি, অপারেশন সিঁদুর সাফল্যের পর নরেন্দ্র মোদী সোমবার গুজরাটের ভুজে যান, সেখানে র্যালি করেন। র্যালি শেষে একটি জনসভা করেন। সেই জনসভা থেকে বলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে, শান্তিতে থাকুন নইলে গুলি। সন্ত্রাসের হাত থেকে বাঁচতে হলে পাকিস্তানের জনগণকেই এগিয়ে আসতে হবে, বিশেষ করে এগিয়ে আসতে হবে সে দেশের যুব সমাজকে। যদি তারা জঙ্গিতে জঙ্গি দলে নাম লেখায়, তাহলে গুলি খেতে হবে। হয় শান্তিতে থাকো, নয় গুলি খাও। চয়েস পাকিস্তানিদের হাতে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন এই কথা, এরকম বার্তা? আসলে আমাদের দেশ শান্তির দেশ, আমাদের দেশ যুদ্ধ বিগ্রহের দেশ নয়, আমাদের দেশ অশান্তির নয়। সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই বার্তা, এটা খুব সাধারণ ভাবে, সাদা মাথা ভাবে সেই বিজেপি দলের সদস্যরা এরকমটাই বলবে, কিন্তু সত্যি কি তাই? কিছুদিন পিছনে আমরা যদি যাই, তাহলে দেখা যাবে ইউএস ডিফেন্স ইন্টেলিজেন্স তারা একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টে পহেলগাম থেকে শুরু করে ভারত, পাকিস্তান, চীন এই অঞ্চলের বৃদ্ধি, কারোর জঙ্গিবাদে বৃদ্ধি, কারোর অস্ত্রের বৃদ্ধি, কারোর অর্থের বৃদ্ধি, এই তিনটে বৃদ্ধি রিপোর্টে উল্লেখ করেছে। এবং সেই রিপোর্টে কি বলা হচ্ছে? রিপোর্টে বলা হচ্ছে ভারতের শত্রু পাকিস্তান নয়, পাকিস্তান মনে করে ভারত তাদের খেয়ে নেবে, গিলে নেবে, জমি দখল করে নেবে। এই ভাবনাটা গেল ৭৮ বছর ধরে পাকিস্তানিদের মাথায় আছে, এবং এই ভাবনা দিয়ে পাকিস্তানের ভোট পলিটিক্স চলে। আমেরিকা যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টে বলা হচ্ছে কি পাকিস্তান নয়, আসলে চীন ভারতের শত্রু। এবং চীন যেভাবে আমরা জানি অস্ত্র শ্রীবৃদ্ধি করছে, চীন যেভাবে তার অর্থ বিভিন্ন ব্যবসা, তারা অর্থ আয় করছে, সেটাতে ঘিরে পাকিস্তান নয়, চীন ভারতের বিরুদ্ধে এবং ভারতের শত্রু। কারণ এই অঞ্চলে ভারতও চীনের এক প্রতিবেশী, বা ভারতের এক প্রতিবেশী, দুটো প্রতিবেশী রাষ্ট্র। ভারতও কিন্তু ঠিক সেইভাবে শ্রীবৃদ্ধি করছে। আমরা অপারেশন সিঁদুর যে পর্যায়ে, সেই পর্যায়ে দেখেছি কিভাবে দেশীয় অস্ত্র সফল হয়েছে, এবং চীনের অস্ত্র ব্যর্থ হয়েছে ভারতের দেশীয় প্রযুক্তির অস্ত্র ঠেকাতে। কারণ ভারতের এই অস্ত্র সম্পর্কে চীন কেন, গোটা পৃথিবীরই কোনো ধারণা ছিল না যে এই অস্ত্র আসলে কতটা সুরক্ষা দিতে পারে, বাঁচাতে পারে দেশকে, এবং আঘাত করতে কতটা শক্তিশালী, সেই ধারণা ছিল না, সেটা ভারত দেখিয়েছে। তারপরে ভারতীয় অস্ত্রের ডিমান্ড সারা পৃথিবীতে বেড়েছে। তো চীন এই জায়গাটাতে কিন্তু উদ্বিগ্ন, এবং অপারেশন সিঁদুরের পরে পঞ্চম প্রজন্মের বিমান চীন পাকিস্তানকে বলছে আমি তোমাকে 50% ছাড়ে দিয়ে দেবো না। শুধু তাই না, আমরা যদি দেখি যে ইউএস এর যে রিপোর্ট, যেটা আমেরিকান ডিফেন্স ইন্টেলিজেন্সের যে রিপোর্ট বছরে একবার করে তারা প্রকাশ করে, গেল সপ্তাহে সেটা প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে চীন আসলে ভারতকে কবজা করতে এবং ভারতকে সারাক্ষণ যুদ্ধ যুদ্ধ খেলায় ব্যস্ত রাখতে তারা পাকিস্তানকে মদত করছে। এই এরকম একটা বিষয় কেন আমেরিকা প্রকাশ্যে আনলো? ওই রিপোর্টে আরো বলা হয়েছে ভারতের বিরুদ্ধে জৈব অস্ত্র তৈরি করছে, এবং পাকিস্তানকে দিয়ে ভারতের সাথে যুদ্ধ করাবে, যাতে করে ভারতের অর্থনীতিটা আরো ভেঙে যায়। কারণ আমরা জানি জাপানকে পক্ষে ভারত এই মুহূর্তে পৃথিবীর চতুর্থ আহ অর্থের দিক থেকে শক্তিশালী দেশ। তো সেখানে দাঁড়িয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে, আর চীনের ক্রমশ ডাউনফল হচ্ছে। তো চীন সেটা চাইবে না। আর আমেরিকা কি করলো, এই সুযোগটাকেই কিন্তু কাজে লাগাচ্ছে। কারণ আমরা জানি যে চীন থেকে শুরু করে রাস্তা, যেটা পাকিস্তানের ভিতর দিয়ে সোজা বালুচিস্তান হয়ে বালুচিস্তানের গোয়াদার বন্দর পর্যন্ত যাচ্ছে, এবং সেই গোয়াদার বন্দর যদি চীন দখল করে এবং যদি নিয়ে নেয়, তাহলে সেই জায়গায় আমেরিকার ক্ষতি হবে। কারণ চীন অর্থে, বাণিজ্যে তারা পৃথিবীতে এগিয়ে আসবে, সেটা আবার আমেরিকা চায় না। সে কারণে আমেরিকা এই ক্ষেত্রে কি করলো, যে ভারতকে জানিয়ে দিল, দেখো ভাই,
পাকিস্তান কিন্তু তোমার শত্রু না, তোমার শত্রু চীন। আর আমেরিকা কি করলো, পাকিস্তানকে বললো ঠিক আছে চলো, তোমার সাথে আমি ভারতের বন্ধুত্ব করিয়ে দিচ্ছি, এবং যে সমস্যাটা আছে তুমি ওর বিরুদ্ধে তোমার যা রাগ ক্ষোভ আছে তুমি করবে, কারণ আমেরিকাও কিন্তু চায় এই একই খেলাটা খেলতে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ইরাকের দিকে তাকাই, আমরা যদি ইরানের দিকে তাকাই, তাহলে সাদ্দাম হোসেনকে তৈরি করেছিল কে? এই আমেরিকা। সেই সাদ্দাম হোসেনকে মারলো কে? আমেরিকা মারলো। ইরাকের যে অবস্থা, ইরাকের তেল নিয়ে ব্যবসা করে সেই ইরাককে একটা পতিত জমিতে ইরাকের মানুষের জনজীবনটাকে দুর্বিষহ পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই আমেরিকা। আমেরিকা সারা পৃথিবীতে এরকম শুধু ইরাক নয়, অনেক দেশে এরকম পরিস্থিতি করেছে। অন্যদিকে চীন কি করেছে? চীন বিভিন্ন দেশে তারা কি করে, মোটা সুদে ঋণ দেয়, আর সেই ঋণ যখন চোকাতে না পারে তখন সেই দেশের জমি দখল করে তারা বিভিন্ন রকম তাদের পরিকাঠামো তৈরি করে। এভাবেই তারা বিভিন্ন দেশের মাটি ব্যবহার করছে। এবং শ্রীলঙ্কা, আমরা দেখেছি যে চীনের ঋণে জর্জরিত হয়ে শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছিল। আমরা পাশের দেশ বাংলাদেশের যে অস্থিরতাটা, সেটা কিন্তু দেখছি। আমেরিকা দেখলো কি, আমি যদি কিনা পাকিস্তান বাংলাদেশকে অস্থির করে দিতে পারি, তাহলে ভারত খুব বেশি এগোতে পারবে না, কারণ পাকিস্তান আর বাংলাদেশ নিয়ে ব্যস্ত থাকবে। তার প্রমাণ কি? অ্যাপেল কোম্পানিকে হুমকি দিচ্ছেন টিম কুককে, অ্যাপেল কোম্পানির সিইও, যে দেখো তুমি যে দেশে যা কিছু তুমি চীনে এতদিন ধরে তোমার পণ্য করেছো, আইফোন তৈরি করেছো, তুমি ভারতে করতে পারবে না। তারপরও যখন অ্যাপেল কোম্পানি ভারতে বরাদ্দ বিল বৃদ্ধি করলো, তখন কি বললো যে তুমি ভারতের ফোন বা পৃথিবীর, ভারত সহ পৃথিবীর কোনো দেশের ফোন বা কোনো প্রোডাক্ট, তোমার প্রোডাক্ট আমার দেশে বিক্রি করতে গেলে 25% বর্ধিত শুল্ক দিতে হবে, আর ঠিকঠাক দামে শুল্ক ছাড়া যদি বিক্রি করো তাহলে আমার দেশে তৈরি করতে হবে। এবং বিভিন্ন পণ্য ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা একটা বিরোধী অবস্থানে নিচ্ছে ভারতের। কেন? পরিষ্কার যে ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হোক, সম্পূর্ণ হোক, সেটা কিন্তু আমেরিকা চাইছে না। আর আমাদের দেশে কিছু মানুষ আছে, কিছু রাজনৈতিক দলের নেতা আছে, তারা কি বলে? তারা বলে যে এই যে ভারত পাকিস্তানের সাথে এই সিঁদুর অপারেশন এবং পাকিস্তান হামলা করলো, ভারত সেটাকে প্রতিহত করলো, ভারতও পাল্টা আক্রমণ করেছে, তাহলে ভারতের ক্ষয়ক্ষতি কি হয়েছে? কয়টা রাফাল ক্ষতি হয়েছে? আমরা যদি পাকিস্তানে দেখি, ওরা যুদ্ধে হেরে গিয়ে, এই সিঁদুর অপারেশনে হেরে গিয়ে বা পরবর্তী অধ্যায়ে সংঘাতে হেরে গিয়ে ওরা মিষ্টিমুখ করছে। ওদের যে সেনাপ্রধান আসিম মুনির, তার 5টা তারা হয়েছে, ফিল্ড মার্শাল হয়েছেন, সর্বোচ্চ পদ। আর আমাদের দেশে কি করছে? সমস্যাটা ঘরে এবং বাইরে, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, দুটো, আর অন্যদিকে নিজের দেশের রাজনৈতিক দল এবং যে সমস্ত মানুষ আছে। শুধু সরকার নয়, সেনাকে এই 2.5 জনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, এটা বিপিন রাওয়াত মৃত্যুর আগে প্রাক্তন সিডিএস তিনি এটা বলে গিয়েছিলেন। আমাদের সেনাবাহিনীর তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যুদ্ধে তো ক্ষয়ক্ষতি হয়, নিশ্চয়ই আমাদেরও হয়েছে কিছু, কিন্তু এখনো যেহেতু অপারেশন সিঁদুর চলমান, সেহেতু এখন এই রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না নিয়ম অনুযায়ী। তার মানে সেনাবাহিনীর যে রুলস আছে, যে নিয়ম আছে, যুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীর সিদ্ধান্ত, সেনাবাহিনী নিজে বলছে, সরকার বলছে না, কিন্তু সরকার এবং সেনাবাহিনী দুটো আলাদা, যে এই বিষয়টা প্রকাশ্যে আনে। তারপরে কি বললেন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি কিন্তু জিন্দাবাদ জিন্দাবাদ করে পলিটিক্স করেননি, তিনি একজন সফল আমলা ছিলেন দেশে। তারপরে তিনি আমাদের বিদেশ মন্ত্রকে সামলাচ্ছেন, তিনি বিদেশ মন্ত্রী, এবং তাকে পর্যন্ত প্যাচে ফেলছেন কে? রাহুল গান্ধী। পরের পর্বে অবশ্যই আমরা এই বিষয়ে পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। যদি বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।